আজ storytimesে@.com ইউটিউব চ্যানেলের গল্পের সংসারে বৃদ্ধাশ্রমের অন্তিম পর্ব উপস্থাপিত হচ্ছে। এই পর্বে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন সুলগ্না ব্যানার্জি ভাষ্যপাঠ এবং মায়ার চরিত্রে, কৌস্তব ব্যানার্জি দীপকের চরিত্রে, ডক্টর বক্সি এবং বাবার চরিত্রে মৃদুল ব্যানার্জি এবং কমলার চরিত্রে জলি ব্যানার্জি। শুরু হচ্ছে আজকের গল্প, বৃদ্ধাশ্রমের দ্বিতীয় পর্ব। অবাক হলাম, আমাকে চিনল কেমন করে? মুহূর্তে ভুল ভাঙল, উনি আমাকে নয় বাবাকে চেনেন। খাতায় সই করিয়ে আমাদের নিয়ে গেল ডাইনিং রুমে। হালকা সুস্বাদু 5 পদ দিয়ে দুপুরের খাবার সারার পর আমাদের স্থান হলো সুসজ্জিত একটা গেস্ট রুমে। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। বিকেলে উঠে দেখি বাবা নেই। গেস্ট রুমের বাইরে এলাম। বসন্তের বিকেলে সুন্দর ফুরফুরে হাওয়া। বেশ লাগছিল বৃদ্ধাশ্রমটা ঘুরে দেখতে। মনে একটা স্বস্তি, বাবা নিজের বয়সী আরও 5 জনের মধ্যে ভালোই থাকবেন এখানে। হেঁটে পার্কে পৌঁছে একটা বেঞ্চে বসলাম। তুমি নিশ্চয় দীপক? অচেনা মানুষটির হঠাৎ উপস্থিতি ও প্রশ্নে অবাক হলেও বললাম, হ্যাঁ, কিন্তু আপনি? পরনে সাদা পাজামা পাঞ্জাবি, ছিপছিপে একহারা চেহারা, এক মাথা চুল, সবই প্রায় সাদা। কালো ফ্রেমের চশমার পেছনে উজ্জ্বল 2টি চোখ। হেসে বললেন, ছোটবেলায় দেখেছো, এখন হয়তো আর মনে নেই। আমি ডক্টর বক্সি। দীপক বেশ ভালো করে ওনাকে দেখে কিছুতেই না চিনতে পেরে বলল, বাবার 2-1 জন বন্ধুদের চিনি, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। বহু বছর প্রবাসী, রিটায়ারমেন্টের পর তো বছরে 6 মাস মেয়ের কাছে চলে যায় ইংল্যান্ডে। গাঙ্গুলিদার কাছে শুনলাম তুমি এসেছো, তাই আলাপ করতে চলে এলাম। আচ্ছা, আপনি বাবাকে চিনলেন কেমন করে? মানে, বাবা তো ডাক্তারও নন, আর আপনিও এখানে প্র্যাকটিস করতেন না। সে অনেক বড় গল্প, ছোট করে বলি। আমরা একই পাড়া, একই ক্লাব, একই স্কুলে পড়েছি। গাঙ্গুলিদা ছিলেন আমাদের সিনিয়র। গাঙ্গুলিদা সিভিল ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার। এই জায়গাটা রায়চৌধুরীদের জমিদারির এক অংশ। ল্যান্ড সিলিং আইনের থেকে বাঁচতে ওরা জমিটা একটা ট্রাস্টকে দান করে। জমিদার বাড়ির বড় ছেলে গাঙ্গুলিদার বন্ধু। তার অনুরোধে এই বৃদ্ধাশ্রমের নকশা গাঙ্গুলিদাই করেন। যেহেতু বিলেতে কিছু বছর থেকেছি ডাক্তারি পড়ার সময়, তাই পশ্চিমের স্বাস্থ্যবিধির নানা খুঁটিনাটি বিষয়ক পরামর্শের জন্য আমারও ডাক পড়ল। আমরা হয়ে গেলাম এই মডার্ন বৃদ্ধাশ্রমের উপদেশক মণ্ডলীর সদস্য। প্রায় প্রতি সপ্তাহে আমরা আসতাম এখানকার কাজ দেখতে। ধীরে ধীরে রূপ নিতে লাগলো বৃদ্ধাশ্রম। মনে প্রাণে কখন একাত্ম হয়ে গেলাম এর সাথে। মনে মনে একটা লক্ষ্য অবশ্যই ছিল যে বুড়ো বয়সে যেন কারোর বোঝা হতে না হয়, অন্তত একটা মাথা গোজার আস্থানা। আমি অবাক হয়ে বললাম, আপনার নাম হয়তো কখনো বাবার মুখে শুনেছি, কিন্তু এই বৃদ্ধাশ্রমের কথা তো কোনোদিনও শুনিনি বাবার মুখে। সেই সময় হঠাৎ দীপকের মনে এলো একটা কথা। সে মনে মনে ভাবে, এই জন্যই বাবা এখানকার নাম শুনে কোনো আপত্তি করেননি, আর রাস্তাটাও এত ভালো চেনে। মিচকি হেসে ডক্টর বক্সি বললেন, গাঙ্গুলিদা বরাবরই খুব কর্মে বিশ্বাসী ছিলেন, কম কথা বলেন, অত্যন্ত স্বাভিমানীও। হয়তো তুমি কখনো জানতেই চাওনি, উনিও তাই আর কিছু বলেননি। বোর্ডিং স্কুলের কড়া অনুশাসনে শৈশবের বেশ কিছু বছর দীপক কাটিয়েছে। তাই দীপকের মধ্যেও কোথাও একটা মানসিকভাবে অনুশাসন নির্ভরতা জন্মেছিল। বাবা ছিলেন নিয়ন্ত্রণ বিরোধী, কিন্তু মায়া ডক্টর বক্সির কথা নিজের
কিছু বছর পেছনের জীবনে একটু উঁকি দিয়ে দীপক দেখতে পায় মায়ার সঙ্গে ঘনিষ্ঠতার পর থেকে ওর সকল সত্তা জুড়ে ছিল শুধু মায়া। হানিমুনের পর প্রথম দিন অফিসে গিয়ে প্রতি মিনিটে মায়াকে চোখে হারিয়েছে। প্রতি মিনিটে মায়ার কণ্ঠ শোনার প্রবল ইচ্ছে ওকে বাধ্য করেছে মায়াকে বারবার বাড়িতে ফোন করতে। পুরোনো দিনের ছেলে মানুষগুলোর কথা ভাবলে না এখন ওর হাসি পায়। সময়ের সাথে সাথে ওদের ফোনের কথা কমতে কমতে এখন ফোনটা একটা অতি প্রয়োজনের যোগাযোগ যন্ত্রে গিয়ে ঠেকেছে। সেই আবেগ এখন কোথায়? তবুও ওর বর্তমান জগৎ জুড়ে শুধুই মায়া, মিমি আর অফিস। সেখানে বাবার অস্তিত্ব কোথাও খুঁজেই পাওয়া যায় না। কলেজের দিনগুলো থেকে বিনা প্রয়োজনে বাবার সঙ্গে কদণ্ড সময় কাটিয়েছে নিজেই মনে করতে পারে না সে। প্রসঙ্গ ঘোরাতে তাই বলে, আপনি কি এখানেই থাকেন? এখানে প্রতি বছর মাসখানেক থাকি। মূলত বন্ধু বান্ধব আত্মীয়, এই বলতে পারো কলকাতার শিকড়ের টান। বাকি সময়টা? বছরের 6 মাস থাকি মেয়ের কাছে ইংল্যান্ডে। মেয়ে ডাক্তার, ওখানেই সেটেলড। বাকি সময়টা পন্ডিচেরিতে, আমাদের সব থেকে শান্তির জায়গা। এই তো আমাদের সারা বছরের রুটিন। আমাদের মানে? ওহ, আমিও আমার স্ত্রী কমলা সঙ্গে দেখছো না, কারণ সে এখন মন্দিরে সন্ধ্যা পুজোর জোগাড়ে ব্যস্ত। কমলাও তোমাকে দেখতে চেয়েছে। সন্ধ্যারতির সময় মন্দিরে তোমাদের দেখা হবে। নিশ্চয়ই। একটা কথা জিজ্ঞেস করব? কলকাতার লোক দেশ বিদেশ ঘুরে নিজের নীড় কলকাতাতেই ফিরে আসেন, অথচ আপনি কলকাতায় ছেড়ে দিলেন। 6 মাস বিদেশে থাকেন, তবুও দেশে ফিরে পন্ডিচেরিতেই বেশিরভাগ সময়টা থাকেন। অপছন্দ কাকে, বাংলা না বাঙালি? দীপকের কথা শুনতে শুনতে ক্রমশ ডক্টর বক্সির মুখ গম্ভীর হয়ে যায়। অস্ত যাওয়া সূর্য পশ্চিমের আকাশকে শেষবারের মতো রাঙিয়ে দিয়েছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন চুপ করে, হয়তো মনে মনে ভেবে নেন কোথা থেকে শুরু করবেন। খুব আবেগের সুরে তারপর বলেন, তোমার শেষ প্রশ্ন দিয়েই শুরু করি। বাংলার সঙ্গে বন্ধন এতই নিবিড় ও গাঢ়, অজান্তেই হৃদয় সব সময় এখানে পৌঁছে যায়। বাংলায় কথা বলতে পড়তে মন সর্বদা আকুল থাকে বিদেশেও। ওখানে একজন বাঙালিকে দেখলে মন নেচে ওঠে, কথা বলতে ইচ্ছে করে নির্ভেজাল মাতৃভাষায়। কতবার যেচেই আলাপ করেছি নিজের দেশের লোকের সঙ্গে অকারণে। শুনে তোমার অবাক লাগছে? কিছুটা। একটু থেমে ডক্টর বক্সি আবার বলেন, পাইক পাড়ায় থাকতে 70-এর দশকে কলকাতার ভয়াবহ রূপটা চাক্ষুষ দেখেছি। সবাই ভেবেছিলাম 80-র দশক অনেক প্রতিশ্রুতিবান হবে। হলো কি? শহরের কেন্দ্র থেকে বাঙালির যাত্রা শুরু হলো মফস্বলে, আর শিল্পপতিরা শহরের অধিকার নিয়ে নিল। শিক্ষিত বাঙালি হলো তাদের দাস। সকলের তো আর সরকারি চাকরি জোটে না ভাই। দুর্নীতি দমনের বদলে তাকে উৎসাহ দেওয়াটা এমন পর্যায়ে পৌঁছলো যে সরকারি অফিসে কিছু গুজে না দিলে কাজ হয় না। সরকারি ডাক্তারকে হাসপাতালে কম আর প্রাইভেট চেম্বারে বেশি পাওয়া যায়। 4-5টা প্রাইভেট শিক্ষক না হলে ভালো নম্বর আসে না। ভালো নম্বর পেয়েও তারা কি করতে পেরেছে? নয় দুর্নীতির অঙ্গ হয়েছে, না হলে বিদেশে। ক্রমবর্ধমান অবনতি শিক্ষা, স্বাস্থ্যে, প্রশাসনে কারোর কোনো গ্রাহ্যই নেই। আগেরকার রাজার জায়গা নিয়েছে এখনকার নেতা। আমাদের কদিন বাইরে গেলেই মনে হয় নিজের বাড়ি কবে ফিরব। কলকাতা ছাড়তে আপনার একটুও কষ্ট হলো না? ঐতিহ্য, সংস্কৃতি, অভ্যাসের বাঁধনি থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু আমাদের চোখ দুটো সামনে দেখার জন্য পিছনে তাকিয়ে বসে না থেকে ভবিষ্যতের কথা ভেবে চলে গেলাম মুম্বাই। নতুন জায়গার ভীতি তো ছিলই, কিন্তু কি জানো, মানুষ তরল পদার্থের মতো, যে পাত্রে রাখবে তারই আকৃতি সে আপনিই নিয়ে নেবে। বাইরে গিয়ে বুঝলাম কত সুযোগের থেকে বঞ্চিত আমরা বাঙালিরা অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, অথচ একটু আলোর শাড়ি জ্বালিয়ে, মেলায় ঘুরিয়ে, গান শুনিয়ে, খেলা দেখিয়ে কত সহজে আমাদের আসল সমস্যাগুলো থেকে ভুলিয়ে রাখা যায়
সেটা কি কখনো ভেবে দেখেছো? আচ্ছা দীপক, গাঙ্গুলিদা বলছিলেন ওনার বাড়িতে আজকাল খুব একা লাগে, তাই বৃদ্ধাবাসে থেকে এখানকার কাজে সাহায্য করতে চান। হঠাৎ এই প্রশ্নের জন্য দীপক তৈরি ছিল না। এত সরাসরি প্রশ্নটাকে কোনো রকমে এড়াতে সে বলে ওঠে, হুম। দীপক ভালোই বুঝতে পারে যে বাবা তাকে বা মায়াকে জগতের সামনে ক্ষুণ্ণ মনা বা স্বার্থপর যাতে না দেখায়, তাই জন্যই সবার কাছে কৌশলে সত্য গোপন করেছেন। এতক্ষণ ধৈর্য ধরে মায়া সব শুনছিল। এবার সে অস্থির হয়ে বলে, তুমি তো তখন থেকে ডক্টর বক্সির কথা শুনিয়ে যাচ্ছ। বাবাকে কেন নিয়ে ফিরে এলে সেটা কি বলবে এখন? ওই ডাক্তারদের কথা অনেক শুনতে পারবো পরে। দীপকের গলায় তার বিরক্তি স্পষ্ট। আমার মনে হচ্ছে পুরোটা শোনার তোমার আগ্রহই নেই। সবটা শোনার যখন ইচ্ছে হবে তখন শোনো, এখন ঘুমো। মাঝপথে আবার প্রশ্ন করেই মায়া মনে মনে আক্ষেপ করে, না, আমি ভাবলাম তুমি হয়তো প্রসঙ্গ অন্য প্রসঙ্গে চলে যাচ্ছ। আমি শুনছি, তুমি থেমো না প্লিজ। বাবা থাকতে চেয়েছিলেন, আমি ওনাকে রেখে আসতে পারিনি। মনে মনে মায়া ভাবে, বড্ড বড় ভুল করে ফেলেছি। এইরকম একটা গুরুত্বপূর্ণ কাজে দীপককে একা ছেড়ে বড্ড বড় ভুল করেছি। দুটো বুড়ো মিলে ওর মগজটা আবেগে একেবারে ডুবিয়ে দিয়েছে। মায়া বলতেই যাচ্ছিল, এমন দুর্বল সহজে ভঙ্গুর মেরুদণ্ড নিয়ে অফিসের দায়িত্বশীল কাজ করো কেমন করে? অনেক কষ্টে সে নিজেকে সামলে নেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া বলে, তারপর বলো কি হলো? জানো মায়া, ডক্টর বক্সি আমার জীবনের এমন কিছু পুরনো ঘটনা ফিরিয়ে আমাকে দেখালেন যার সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। দীপক, তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে জোর করে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল কেন জানো? না মানে কে জানে, কলকাতার স্কুলগুলোর মান খারাপের দিকে যাচ্ছিল তাই হয়তো। না, মোটেও তা নয়। বৌদি ক্যান্সারে আক্রান্ত হলেন। কলকাতার ডাক্তাররা পরামর্শ দিল মুম্বাইয়ে টাটা হাসপাতালে গিয়ে কেমো নিতে। তাতে 4 থেকে 6 মাস বা তার বেশিও সময় লেগে যেতে পারে। একে পেশেন্টের লম্বা লাইন, তাছাড়া প্রতিবারই একটা কেমোর পর আর একটা কেমোর আগে রোগীর শরীরে এরিথ্রোসাইট, লিউকোসাইট, প্লেটলেটের প্রবলভাবে হ্রাসের প্রবণতা থাকে। এসব ছাড়াও লিভার, কিডনি, বলতে পারো রোগীর সেদিনকে শারীরিক অবস্থা বিচার না করে কেমো দেওয়া হয় না। এই কারণে অনেক সময় তা পিছিয়েও যায়। তোমাকে সঙ্গে নিলে তোমার পড়ার ক্ষতি। তাছাড়া এই কম বয়সে তোমার শুধুই উৎকণ্ঠা হতো, তোমাকে রেখেই বা যাবে কার কাছে। অগত্যা গাঙ্গুলিদা ও বৌদি নিজেদের অনিচ্ছা সত্ত্বেও ঠিক করেন তোমাকে বোর্ডিংয়ে পাঠাবেন। জানো, ছোটবেলায় মনে মনে ভীষণ অভিযোগ ছিল বাবা আমাকে ভালোবাসে না, তাই একরকম জোর করে বোর্ডিংয়ে পাঠিয়েছে। বাবার সঙ্গে আমার মানসিক দূরত্বের সূত্রপাত এখান থেকেই। মায়ের অসুখের কথা কিছুই জানতাম না, শুধু জানতাম মাকে কোথায় বেড়াতে নিয়ে গিয়েছিল। কোথায়, কতদিনের জন্য, কেন, তা কিছুই জানতাম না। ভীষণ দুঃখ পেয়েছিলাম আমাকে ওরা না নিয়ে একাই বেড়াতে গেল। ক্যান্সার নিয়ে মানুষের জ্ঞান কম। এমনিতেই কঠিন রোগ শুনলে মানুষ মানুষকেই এড়িয়ে চলে, ভাবে ছোঁয়াচে, শুরু হয় বিভেদ, খুদ খোঁজা। তাই বৌদির রোগকে গোপন রাখা সকলের কাছে, বিশেষ করে আত্মীয় প্রতিবেশীদের কাছে। আমার মুম্বাইয়ের বাড়িতে 3 মাস থেকে চিকিৎসার পর বৌদি বেশ খানিকটা সুস্থ হয়ে ফিরলেন কলকাতায়। সে বছর শীতের ছুটিতে কোথায় যেন তোমরা বেড়াতে গেলে না? হ্যাঁ, পুরী। আমার মনে আছে, ওই 2 সপ্তাহ একসঙ্গে আমরা খুব আনন্দ করেছিলাম। পরের বছরই মা তো চলে গেলেন আমাকে ছেড়ে। অনেক পুরনো কথা। আজ ভাবলে মনে হয় যেন সেই দিনের কথা। বৃদ্ধাশ্রমটা তখন সবে শুরু হয়েছে। 5-6 জন বয়স্ক লোক থাকতেও এসেছেন। মন্দিরে পাথর লাগানোর কাজ চলছে জোর কদমে। দারোয়ান বা পাঁচিল তখন ছিলই না। এক সকালে আবিষ্কার হলো একটা 2-3 দিনের কচি বাচ্চা ছেলেকে কে রেখে গেছে মন্দিরের সিঁড়িতে। আশ্রমে হুলুস্থুলু পড়ে গেল।
বাচ্চাটিকে দেখে তো মনে হয় না আশেপাশের গ্রামের কারো। কেউ বলে পুলিশে খবর দাও, কেউ যুক্তি দিল অনাথ আশ্রমে পাঠাও। সেদিন সাত সকালে গাঙ্গুলিদা কোনো কাজে এসেছিলেন বৃদ্ধাবাসে। তিনি সব দেখে শুনে স্বেচ্ছায় বাচ্চাটিকে নিয়ে যেতে চাইলেন। তখন তো এত নিয়মের মারপাস ছিল না। আশেপাশের গ্রামে কারুর বাচ্চা হারিয়েছে কিনা খোঁজ খবর নিয়ে গাঙ্গুলিদাকে ওই বাচ্চাটা দেওয়া হলো। ডক্টর বক্সির কথা শুনতে শুনতে দীপকের চোয়াল শক্ত হতে থাকে। মনের মধ্যে ওর নানান চিন্তা ঘোরপাক খেতে থাকে। বুঝতে ওর কোনো অসুবিধা হয় না মায়ের মৃত্যুর পরেও বোর্ডিংয়ে কেন ছিল। খালি বাড়িতে তো বাবা বেশ জোয়ান, চাকরিটাও মন্দ করে না। নিশ্চয়ই এমন কোনো গোপন অভিসারেই উৎপন্ন ওই বাচ্চাটা। উনি সেদিন ভোরে বৃদ্ধাবাসে পৌঁছালেনই বা কেন? কোনো চিন্তা না করেই বাচ্চাটাকে অতি সহজে নিয়েও নিলেন। উনি সাত সকালে সবার অলক্ষ্যে বাচ্চাটাকে রেখেছিলেন কিনা কে জানে। বরং এত গোপন না করে একটা সৎ মাকেই তো ঘরে আনতে পারতেন। বাবার এই সদ্য জানা কুৎসার পরিচয় কেমন করে দেবে সে মায়াকে? এখন বুঝতে কোনো অসুবিধা হয় না। ফ্ল্যাট কেনার সময় আর মাত্র 1 লাখ টাকা দিলেই 3 বেডরুমের ফ্ল্যাটটা অনায়াসে নেওয়া যেত। দুটো পরিবার সামলে বাবার হাতে 8 টাকা থাকবে কি করে? বাবার কাছে সে সময় টাকা চাওয়াটাই দীপকের ভুল হয়েছিল। ভিতরে যে এত তখন তো জানতো না। দীপক সাদা মনে ভেবেছিল বাবার প্রভিডেন্ট ফান্ডের থেকে যদি কিছু টাকা দেন। এখন তো তাহলে পেনশনের বেশিরভাগ টাকাই যায় ওখানে। সৎ ভাইটি থাকেই বা কোথায়? সে করে কি? সৎমা আছে নাকি? ও এখানে না এলে বা ডক্টর বক্সির সঙ্গে আলাপ না হলে কিছুই জানা হতো না। যে তিমিরে এতদিন ছিল সেখানেই থেকে যেত। মনে মনে দীপকের সব সময় একটা দ্বিধা কাজ করত। ও ভাবতো, বাবাকে বৃদ্ধাবাসে রেখে যাব? এখন সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধেই নেই। থাকুক পড়ে চরিত্রহীন বুড়ো এখানে। সূর্যের আলো প্রায় নিভু নিভু। পাখিরা কিচির মিচির কোলাহল তুলে নিজের বাসায় ফিরছে। মন্দিরের ঘন্টা ঢং ঢং করে বেজে ওঠে। ডক্টর বক্সি বলেন, চলো মন্দিরে যাওয়া যাক, সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। দীপকের সন্ধ্যা আরতিতে এই সময় কোনো রুচি নেই। তাকে যে কোনোভাবে সবটা জানতে হবে। পারলে এখনই গিয়ে ওই ভাইকে এনে বাবার সামনে দাঁড় করিয়ে বাবার ভালো মানুষই মুখোশ টেনে খুলে দেবে সে। মন্দিরে পাওয়া ওই ছেলেটি এখন কোথায় জানেন? গাঙ্গুলিদাকে অনেকবার বলেছিলাম তোমার কাছে আর গোপন না করে সব খুলে বলে দিতে। প্রতিবারই উনি বলবো বলবো বলে আর তোমাকে বলেননি। ততক্ষণে ওরা মন্দিরের দরজায় পৌঁছে গেছে। ঢাক কাঁসরের আওয়াজে কেউ কারোর কথা আর শুনতে পায় না। গভীর উৎকণ্ঠায় দীপক অপেক্ষা করে থাকে সন্ধ্যা আরতি সমাপ্ত হওয়ার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া বলে, তাই আগে বুঝতে পারতাম না। হঠাৎ হঠাৎ সকালে বেরিয়ে গিয়ে সারাদিন কাটিয়ে বিকেলে ফেরেন। কোথায় যান? এখন বুঝতে পারছি। আচ্ছা দীপক, তোমার সে ভাইয়ের সন্ধান পেলে? শোয়ার ঘরের নাইট ল্যাম্পের অস্পষ্ট নীল আলোতে ধূমপানরত খাটে আধ শোয়া দীপকের প্রতিক্রিয়া মায়া ঠিক বুঝতে পারল না। মায়ার কথার কোনো গুরুত্ব না দিয়েই দীপক বলে, জানো, মন্দিরের ভেতরটা ঝকঝকে পরিষ্কার। সুগন্ধি ধূপের গন্ধে মোমো করছে। বিগ্রহের সামনে পূজারী ঘণ্টা বাজিয়ে পঞ্চপ্রদীপ নাচিয়ে পূজা অর্চনায় ব্যস্ত। শ্বেত পাথরের মেঝেতে পাতা পরিষ্কার শতরঞ্চির ওপর বসা 30-35 জন ভক্ত। সেখানে কিছু নীল বস্ত্রে কর্মীবৃন্দও রয়েছে, যারা সবাইকে বসার জায়গা দেখিয়ে দিচ্ছে। দুপাশের দেয়াল বরাবর কয়েকটা লম্বা বেঞ্চ, তাতে কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা বসে। সম্ভবত তাদের মাটিতে বসতে অসুবিধা। বাবার কথা মনে হতেই চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলাম। তিনি প্রথম সারিতে, তার পাশেই ডক্টর বক্সি। সেই মুহূর্তে বাবার সঙ্গে বাক্যালাপ করার কোনো রুচি নেই আমার। শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা আজ যেন সব ভেঙে খান খান। সত্যিটা এতদিন চেপে রেখেছিলেন,
এটা কি এক ধরনের প্রতারণা নয়? আমার মনে হচ্ছিল আরতি পর্বটা যেন অকারণে এত দীর্ঘ। উৎসুক করছি কতক্ষণে তা শেষ হবে। মন্দিরে অস্থির চিত্ত একমাত্র আমারই, বাকিরা সম্পূর্ণ মনে আরতিতে নিমজ্জিত। ধৈর্যের শেষ পর্যায়ে পৌঁছে প্রায় 40 মিনিট পর পুজোর পর্ব শেষ হলো। ভাবি অবশেষে এবার আমি আমার প্রশ্নের উত্তর পাব। পায়ে পায়ে ডক্টর বক্সির দিকে এগিয়ে যাই। আমাকে দেখি ডক্টর বক্সি স্ত্রীকে হাঁক দেন। কমলা, এই দেখো দীপক। লাল পাড়ের গরদের শাড়ি পরা, বয়স্ক অথচ আধুনিক যিনি এগিয়ে এলেন, তাকে দেখে মাকে ভীষণ মনে পড়ে গেল। অত্যন্ত স্নেহের সঙ্গে আমার সাথে কথা বললেন তিনি। দীপক, কেমন আছো? তোমার স্ত্রী কেমন আছে? মিমি কেমন আছে? কোন ক্লাসে পড়ে? এমন স্নেহশীল একান্ত ভাব যেন আমাকে অনেক যুগ ধরে অত্যন্ত ঘনিষ্ঠভাবে চেনেন। ওনার সঙ্গে সৌজন্যমূলক কথোপকথনের ফাঁকে আমার চোখ খুঁজে বেড়ায় শুধু ডক্টর বক্সিকে। কিন্তু প্রসাদ প্রার্থীদের লাইনের ভিড়ের মধ্যে তাকে দেখতেই পাই না। আশ্রমে রাতের খাওয়ারের সময় চারিদিকে অনেক চোখ ঘুরিয়েও ডাইনিং হলে ডক্টর বা মিসেস বক্সি কাউকেই খুঁজে পেলাম না। তাহলে ওনারা কি আশ্রম ছেড়ে চলে গেল, আমায় এমন উৎকণ্ঠার মধ্যে রেখে? দীপক খাটের পাশে ছোট টেবিলে রাখা জলের বোতল থেকে খানিকটা জল খেয়ে গলা ভিজিয়ে নেয়। এই সময় মায়া কিছু বলতেই যাচ্ছিল, দীপক আবার শুরু করলো তার গল্প। চুপ করে গেল মায়া। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম আর কিছুতেই আসতে চায় না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকি। রহস্যের সমাপ্তিটুকু না জানলে যেন কিছুতেই মনে শান্তি নেই। ঘুমের ওষুধটাও নিয়ে যায়নি। ওদিকে পাশের খাটে বাবা দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছেন। কি নিশ্চিন্ত! একবার ভাবি ওনাকে জাগিয়ে রহস্য উন্মোচন করি। পরের মুহূর্তে হাত ঘড়িটায় 2টো বাজে দেখে আর ওনাকে অত রাতে ঘাঁটাতে ইচ্ছে হলো না। বিছানায় অনেকক্ষণ ছটফট করে কখন আবার ঘুমিয়ে পড়েছি যে বুঝতেই পারলাম না। সকালে ঘুম ভাঙতে দেখি বাবা বিছানায় নেই। নিশ্চয়ই প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। একটা সিগারেট ধরিয়ে বাইরে এসে অনুভব করি মন জোড়ানো বসন্তের মিঠে হাওয়া। একটা কোকিল অবিরাম ডেকে চলেছে। সামনে লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছটায় বোধহয় বসে আছে। হঠাৎ মন নেচে ওঠে। দূর থেকে দেখি ডক্টর বক্সি এদিকেই হেঁটে আসছেন। আমি এগিয়ে গিয়ে বলি, গুড মর্নিং। বলো সুপ্রভাত। বিনা ব্যবহারে সুন্দর বাংলা কথাটা যে হারিয়ে যাবে। ও হ্যাঁ, সুপ্রভাত। কাল আপনাকে আর দেখলাম না। ডাইনিং হলেও অনেক খুঁজেছিলাম। ডাক্তারবাবুর সঙ্গে হাঁটলেও আমার মন কিন্তু পড়ে আছে না জানা ভাইয়ের রহস্যে। ভাবি কোথা থেকে শুরু করব। একটু হেঁটেই জিজ্ঞেস করি, কাল পুজোর আওয়াজে আর আপনার বাকি কথা শোনাই হলো না। কি কথা? ও মনে পড়েছে, তোমার ভাই। আমি দেখেছি তাকে, সে বেশ ভালোই আছে। বলেন কি? আপনিও দেখেছেন তাকে? অথচ আমি কিছুই জানি না। কোথায় থাকে, কি করে সে? গাঙ্গুলিদার অনুমতি ছাড়া কেমন করে বলি তোমাকে, বলো? মানে উনি নিজে এতদিনে যখন তোমাকে কিছু বলেননি। বাবা তো এতকাল গোপন করেই রেখেছেন, আপনিও আমার কাছে গোপন করে রাখবেন? জানো দীপক, আমরা শিক্ষিত বুদ্ধিমান যতই হই, আমরা কিন্তু অনুকরণের মাস্টার। সাহেবদের বেলেল্লাপানা গুল কেমন সহজেই অনুকরণ করি। গরমেও কোট শুট পরে অফিসে যায় আর ভালোগুলো দেখতেই পায় না। কোট টাই বুট লাগিয়ে একদিনের সাহেব সেজে বিয়ে বাড়ি খেতে যায়, অথচ অফিসে যায় ছুটি পড়ে। উচ্চশিক্ষা, কর্ম, কঠোর পরিশ্রম, উচ্চাকাঙ্ক্ষা আসলে কিসের জন্য? সবই শেষে আমাদের পরিবারের সুখের জন্য, তাই না? ইংল্যান্ডে যখন থাকি, প্রতিদিন আমার মেয়ে জামাই যতই ওদের সারাদিনের কর্মজীবনের জটিল সমস্যা থাকুক,
সন্ধ্যাতে বাড়ি ফিরে পরিবারের সকলের সাথে সময় কাটাই, প্রতিদিন নিয়ম করে। আমরা একসাথে ডিনার করি, সারাদিনে নিজেদের অভিজ্ঞতার কথা বলি, তা সে যতই অপ্রয়োজনীয় হোক। ওদেশে এটাই বলতে পারো একটা পারিবারিক রীতি। এতে কি হয় জানো? নিজেদের মধ্যে অনেক সহজে ভাবের বিনিময় হয়। রোজের যোগাযোগ ছাড়া অনেক কিছুই না বলা কথা পরে গোপন থেকে যায় নিজেদের মধ্যেই। সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয় পারিবারিক জীবনের জন্য, যা অস্বাস্থ্যকর। এটা আমার বিনা পয়সার উপদেশ, নেবে না প্রত্যাখ্যান করবে তা তোমার উপর। গাঙ্গুলি বৌদি ছিলেন স্নেহময়ী, আমাদের সকলের বড় দিদির মতো। যখন উনি মাস 5-6 অন্তঃসত্ত্বা, সে অবস্থায় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। মিসক্যারেজ, অস্ত্রোপচার। ডাক্তার জানিয়ে দেন বৌদি আর কখনো মা হতে পারবেন না। বৌদি প্রচন্ড ডিপ্রেশনে ভুগতে থাকেন। বাড়িতে একা পুতুল নিয়ে খেলতেন। গাঙ্গুলিদের পরিবারে নেমে আসে এক শোকের ছায়া। প্রায় 2 বছর পরে পরিবারের দুঃখের অন্ধকার দূর করলে তুমি, তাই তোমার নাম দীপক। মন্দিরের সিঁড়িতে তোমাকেই সেদিন পাওয়া গেছিল। বৌদি সানন্দে তোমাকে কোলে তুলে নিয়েছিলেন। এত বছর ধরে গাঙ্গুলিদা বা বৌদির মুখে সবসময় শুধু তোমার প্রশংসাই শুনে এসেছি। ডক্টর বক্সির কাছে সবকিছু শুনে নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না আমার। পাথরের মতো হতবম্ব হয়ে বসে থাকি অনেকক্ষণ। অপরাধবোধ, লজ্জা, দুঃখে ক্রমাগত চোখ ভিজে যায়। বাবার কাছে ক্ষমা চাইবার ভাষাও খুঁজে পাই না। যার কাছে আমার চিরকৃতজ্ঞ থাকার কথা, তাকেই নিমেষে ডাস্টবিনে নিক্ষেপ করতে উদ্যত হয়েছিলাম। বেডরুমের ক্ষীণ আলোতে মায়া স্পষ্ট বোঝে দীপক চোখের জল মুছছে। মায়া চুপ করে থাকে। একটা অপরাধ বোধের ছায়া ক্রমে ওকেও যেন গ্রাস করেছে। দীপক বলে, আজ বাড়ির পথে গাড়ি চালাতে চালাতে বারবার আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। বাবা চুপ করেই বসেছিলেন, এক মনে রাস্তার দিকে তাকিয়ে। হঠাৎ উনি বললেন, দীপক, ফ্ল্যাটটা কেনার সময় তুমি আমার কাছে কিছু টাকা সাহায্য চেয়েছিলে। সে সময় দিতে পারিনি বলে আমার সব সময় একটা অস্বস্তি হয়। আমি চুপ করে থাকি, ভেবে পাই না কি বলবো। তখন মিমি সবে জন্মেছে। ওর নামে আমার প্রভিডেন্ট ফান্ডের একটা মোটা টাকা ফিক্সড ডিপোজিট করি, বড় হয়ে যাতে উচ্চ শিক্ষার সময় ওর অর্থের অভাব না হয়। এরপর যখন তুমি এসব কিছুই তো তুমি আগে আমাকে বলনি। জানতে গেলে কথা বলতে হয়। তোমার কি আমার সঙ্গে সারাদিন কথা বলার অবকাশ হয়? মনে মনে নিজের দোষ স্বীকার করে আমি চুপ করে যাই। মায়া এতক্ষণ চুপ করেই সব শুনছিল। এবার সে কাঁপা কাঁপা গলায় বলে, মিমি একদিন বলেছিল জানো, দাদু বলেছে আমরা তো সকলে হাসপাতালে বা নার্সিংহোমে জন্মেছি, কিন্তু বাপিকে ভগবান নিজে দিয়েছে দাদুকে। এখন বুঝলাম আবার কি বলতে চেয়েছিলেন। দীপক, আমাকে ওই বৃদ্ধাশ্রমে একদিন নিয়ে যাবে গো। তোমার গল্প শুনতে শুনতে ভীষণ দেখতে ইচ্ছে করছে, বিশেষ করে মন্দিরের সিঁড়িগুলো। নিশ্চয়ই, আমার জন্মদিনের দিন। মায়া দীপকের কাঁধে মাথা রাখে। অনেকদিন পর ওর চোখও ভিজে গেছে আজ। কেমন লাগলো আমাদের গল্প? কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর আপনারা যদি এরকম গল্প দিতে চান, আমাদের দিতে পারেন। আমরা এইভাবেই আপনাদের গল্প উপস্থাপনা করার অপেক্ষায় রইলাম। গল্প দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ইমেলে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী বুধবার আবারও কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সাবধানে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল storytimesে@.com এবং পাঠাতে থাকুন গল্প। আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।